শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা জান্নাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলে অর্ধেক বগি নিয়ে। টিকিট সংকটে যাত্রীরা। প্রতি ট্রিপে রেলের লোকসান প্রায় 2 লাখ টাকা। নড়াইল সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে ডাক্তার সহ জনবল সংকট। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিকার দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো দীর্ঘদিন ধরে চলছে অর্ধেকের মতো বগি নিয়ে। এতে টিকিট সংকটে ভুগছেন যাত্রীরা। প্রতি ট্রিপে প্রায় 2 লাখ টাকা লোকসান গুনছে রেল কর্তৃপক্ষ। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে। সড়কপথে নানা প্রতিবন্ধকতার কারণে ভরসা রেল যোগাযোগ, কিন্তু ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দিতে পারছে না আন্তনগর ট্রেন। সিলেট থেকে ঢাকা কিংবা চট্টগ্রামগামী ট্রেনে প্রতিদিন টিকিটের জন্য হাহাকার থাকলেও সীমিত সংখ্যক বগি হওয়ায় অনেককেই ফিরে যেতে হয় খালি হাতে। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের 6টি ট্রেনই চলছে গড়ে 13 থেকে 14টি বগি নিয়ে, যেখানে সক্ষমতা রয়েছে 22টি বগি টানার। আর এই বগি সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাওয়ার অনেক নিরাপদ, তাই এই যাতায়াত ব্যবস্থাটাকে যদি একটু উন্নত করা যায় তাহলে অনেক ভালো হয়। রেল লাইনের যোগাযোগে সারা বাংলাদেশে এত আপডেট হয়েছে, কিন্তু সিলেটের কথা দেখেন, মাত্র এই একটা ট্রেনের মধ্যে অল্প কয়েকটা বগি, তারপরে এত যাত্রী থাকার কারণে দেখা যায় যে আমরা চাইলেও পাই না, টিকিট পাই না। টিকিট কালোবাজারি তো আছেই। সবসময় বলা হয় যে ট্রেনের টিকিট সংকট, কিন্তু আমরা দেখেছি যে এখানে যে ট্রেনগুলো রয়েছে এগুলোর কিন্তু অনেক সক্ষমতা আছে অনেকগুলো বগি টানার, কিন্তু সেই তুলনায় আসলে কম সংখ্যক বগি নিয়ে ট্রেন চলে যাচ্ছে ঢাকাতে বা বিভিন্ন গন্তব্যে। তো এই বিষয়টা আসলে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত, কারণ মানুষের অনেক চাহিদা রয়েছে সিলেটের ট্রেন চলাচলের জন্য। যাত্রীর তুলনায় বগি কম, আমাদের বগি যদি বাড়ানো হতো ট্রেনে তাহলে আমাদের যাত্রীরা অনেক সুবিধা পাইতো, কিন্তু এখানে কোনো একটা কাজ হচ্ছে যে বগি বাড়াইতেছে না। সিলেট থেকে প্রতি ট্রিপে রেলওয়ের খরচ হয় প্রায় 7 লাখ টাকা, অথচ টিকিট বিক্রি করে আয় হচ্ছে 5 লাখের মতো। পর্যাপ্ত বগি সংযুক্ত থাকলে এই ক্ষতি পুষিয়ে দ্বিগুণ উপার্জন সম্ভব। সংকট নিরসনে ভারত ও ইন্দোনেশিয়া থেকে নতুন বগি আনার প্রক্রিয়া চলছে বলে জানান এই রেল কর্মকর্তা। যাত্রী চাপ তো আগের চেয়ে অনেক চাপ। যেমন আগে আপনার বগি ছিল যখন আপনার 16টা বগিও চলতো, আমরা তখনও চাপ ছিল। এখন বগি কমতে আসছে 13টায়, তখন তো আর চাপ তো আর কমে নাই, যেহেতু জনসংখ্যা বাড়ছে, টিকিটের দাম বাড়ে নাই, সব কিছু দাম বাড়ে, টিকিটের দাম বাড়ে, সেই তো যাত্রীর চাপ আমাদের অটোমেটিক আসছে, এটা তো আমরা কমাতে পারতেছি না। আমরা যাত্রী চাহিদা বাড়লেও বগি সংকটে ক্ষতির মুখে রেল। সমাধানের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। নড়াইল জেলার অন্যতম চিকিৎসা কেন্দ্র সদর হাসপাতাল, কিন্তু চিকিৎসক সংকটে সেবা বঞ্চিত হচ্ছে জেলার মানুষ। গেল 15 বছর ধরে চলে আসা জনবল ও শয্যা সংকটে হাসপাতালটি নিজেই রোগীতে পরিণত হচ্ছে। নড়াইল রিপোর্টার মির্জা নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 10 লাখ জনসংখ্যা অধ্যুষিত জেলা নড়াইলের মানুষের চিকিৎসার অন্যতম নির্ভরতা আধুনিক জেলা হাসপাতালটি। 2008 সালে হাসপাতালটি 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত হলেও এখানে 100 শয্যার বিপরীতে নেই পর্যাপ্ত চিকিৎসক।
100 শয্যার এই হাসপাতালে প্রতিদিন 350 থেকে 400 জন রোগী ভর্তি থাকে। পাশাপাশি আউটডোরে 400 থেকে 600 জন রোগী চিকিৎসা নেয়। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ডাক্তারকে কমাসে কালকে দেখি ঠিক আছে, এখনো পর্যন্ত ডাক্তার আসেনি। 3 দিন যাবত এই রোগী বসে আছে, কোনো ডক্টর আসেনি, এখন পর্যন্ত অনিয়মভাবে বসে আছে। এই রোগী যদি হঠাৎ করে যদি মারা যায়, এ দায়ভার কে নেবে? তারা যতটুকু সেবা চাচ্ছে আমরা সেভাবে দিতে পারছি না। রোগীর এই জন্য অনেকেই কমপ্লেন করছে আমরা ঠিকমতো সেবা দেই না। কিন্তু আমাদের বিষয়টাও দেখতে হবে যে আমরা কিভাবে 2 জন নার্স দিয়ে 3 জন নার্স দিয়ে এই পুরো 60 জন রোগীর সেবা করব। 40 জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে হাসপাতালে রয়েছে 13 জন চিকিৎসক। স্বাস্থ্যসেবার মান বাড়াতে জনবল সংকট সমাধান জরুরি বলছেন চিকিৎসকরা। যে বিপুল পরিমাণ জনসংখ্যা আমাদের সার্ভিস দিতে হয়, আমার 100 বেডের হাসপাতালে তার 3 থেকে 4 গুণ বেশি আমরা সার্ভিস দিয়ে থাকি, এবং এত অল্প জনবল দিয়ে আসলে সন্তোষজনক সার্ভিস দেওয়া কখনোই সম্ভব নয়। আমাদের এই 100 শয্যার হাসপাতালকে যদি 250 শয্যায় উন্নীতকরণ এবং এটা যদি রাজস্ব খাতে এভাবে ব্যবস্থা করা যায়, তাহলে পদায়ন হলে ডাক্তাররা আসতে বাধ্য এখানে। চিকিৎসক সংকট সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তবে কবে নাগাদ সংকটের সমাধান হবে তা বলতে পারছেন না কেউই। সিনিয়র ডাক্তারদের যে পোস্টগুলো মূলত সেই পোস্টগুলোই ফাঁকা। সিনিয়র ডাক্তারদের প্রায় 10টা পোস্ট, যার সবগুলোই ফাঁকা আছে। আমাদের ক্যাবিনেটের দৃষ্টিও আকর্ষণ করেছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি একটি চিঠিও স্বাস্থ্যসেবা বিভাগে প্রেরণ করা হয়েছে এ সংক্রান্ত, যে আমাদের ডাক্তার সংকট এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের বেতনও হচ্ছে না। স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত জেলার অন্যতম চিকিৎসা কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসক সহ জনবল সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত উদ্যোগ নেবে এ প্রত্যাশা নড়াইলবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বৃষ্টি বেশি হওয়ায় যশোর এলাকায় এবার পাটের আঁশের মান ভালো হবে বলে আশা করছেন কৃষকেরা। পাট জাগ দেওয়ার জন্য পানিও আছে পর্যাপ্ত। ফলন তুলনামূলক কম হলেও পাটের ভালো দাম আশা করছেন তারা। যশোর থেকে জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের পাট ক্ষেতগুলোতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পাট চাষিরা। কেউ পাট কাটছেন, আবার কেউ পাট জাগ দিচ্ছেন। এবার পাট আবাদের সময় বেশি বৃষ্টি হয়েছে, সে কারণে আঁশ কম পাওয়া যাবে বলছেন চাষিরা। তবে একই কারণে আঁশের মান আবার ভালো হবে। সেই সাথে পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাবে এবার। পাটের ফলন ভালো এবং পানিও অগ্রিম পানি আছে। পাট কাটি জায়গায় জাগ দেওয়া যাচ্ছে এবং পাটের রঙও ভালো আছে। পাটের খুব মান ভালো। পাট কাটি জায়গায় জাগ দিচ্ছি, খরচ কম আছে। বোনার সময় একটু কষ্ট হইলো, কিন্তু এখন কষ্ট হচ্ছে না, সেটা এখন পোষায় যাচ্ছে। কিছু কিছু পাটে লাভের সংখ্যা কম আছে, কিছু কিছু পাটে লাভের সংখ্যা একটু বেশি আছে। একটা আটিতে আমরা 3 হাতা পাট বানাই। 3 হাতা পাটে দেখা যায় যে 4 কেজি 4.5 কেজি পাট অনেক সময় হয়। কিন্তু এবার যে পরিবেশ, তো এক আটিতে 2.5 কেজি 2 কেজি 2.5 কেজি বেশি ছাল হবে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এবার জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পাট আবাদের পরিমাণ। অন্তত 62,000 টন আঁশ পাওয়ার আশা তাদের। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অন্য অঞ্চল, বিশেষ করে ফরিদপুর অঞ্চল থেকে আঁশের মানটা একটু খারাপ হয় যশোরে জাগ দেওয়ার কারণে। আশা করছি এবার আরো ভালো গুণগত ভালো মানের পাটের আঁশ পাওয়া যাবে এবং আশা করছি যেহেতু আঁশের গুণগত মান ভালো হবে, দামও বেশি পাবে ইনশাআল্লাহ। চলতি বছর জেলায় 1,13,000 কৃষক 24,340 হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ করেছেন। গতবার যা ছিল 24,000 হেক্টর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নোয়াখালী ও যশোরে জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও রাঙামাটিতে বৃষ্টিতে জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল জুলাই মাস থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নোয়াখালীতে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। জলাবদ্ধতায় জেলার 7 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,500 হেক্টর ফসলি জমি। এদিকে জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 2বার করে ডুবাই দিচ্ছি, 2বার করে জ্বালা আপনার নষ্ট হয়ে গেছে। এরপর আবার ধান টানছে, আবার হালাইছি, আবারও জ্বালা নষ্ট হয়েছে। এই মুহূর্তে শহরের পানি নামানোটা আমাদের টার্গেট ছিল। হয়তো উচ্ছেদ করে আরো ব্যাপক আকারে আমরা ওখানে কাজ করতে যখন যাব, তখন হয়তো এটা উচ্ছেদ হবে, আবার আমরা পরিমাপ করে তারপরে আগাবো। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য এটা
আমরা যেগুলো প্রকল্প একদম না নিলেই নয়, সেগুলো প্রকল্প আমরা অতি সত্বর মন্ত্রণালয়ে পাঠাবো। ইতিমধ্যেই বেশ কয়েকটি দপ্তর এগুলো বিষয়ে তার পরিকল্পনা নিয়েছে, গ্রহণ করেছে এবং তারা কার্যক্রম শুরু করেছে। যশোরে ভারী বৃষ্টিতে গেল 1 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ এলাকার 32,000 হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সেনাবাহিনীর তত্ত্বাবধানে এলাকার নদ ও খাল খননের দাবি স্থানীয়দের। দীর্ঘ কয়েক বছরই আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের এখানে হাজার হাজার বিঘে জমির ধান মাছ যাচ্ছে। এই গেটগুলো যদি বেশি পরিমাণে খোলা হয় তাহলে আমি বিশ্বাস করি যে এই বছরই আমরা ফসল করতে পারবো। নতুন করে বীজতলার মাধ্যমে আমাদের যে ক্ষতিগ্রস্ত জমি রয়েছে সেই ক্ষতিগ্রস্ত জমিতে আমাদের যদি নতুন করে আমরা রোপণ করতে পারি তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি। জামালপুর পৌরসভার হাটচন্দ্রা, পলাশতলা ও শেখের ভিটা এলাকার মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে জলাবদ্ধতা। বর্ষা এলেই সেই দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। দ্রুত পানি নিষ্কাশনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা 7-8টা মেয়ে মনে আছে বিয়ের উপযুক্ত মতো ঘরের ভিতরে পানি, উঠানে পানি, আমরা বাথরুমে চলাচল করতে পারতেছি না। একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি, কমিটি সরেজমিনে পরিদর্শন করেছে একাধিকবার। তো তাদের প্রস্তাবনার প্রেক্ষিতে আমি পৌরসভাকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য স্বল্পমেয়াদে যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেছি। চট্টগ্রামে সৃষ্ট জলজটের পানি নেমে গেলেও নগরীর বায়জিৎ অক্সিজেন সড়কের এক পাশের সড়ক ধসে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল বিকেল থেকে ভারী বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদুত, জুরাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নিচু এলাকার প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় বাঁধের 16টি গেট এবার চতুর্থ দফায় 3 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এতে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে আজ সকাল 6টা থেকে চন্দ্রঘোনা, রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাঙামাটি থেকে বান্দরবানগামী যাতায়াতকারীরা। পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোত দেখা দেওয়ায় রাজবাড়ীতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গাইবান্ধায় বেড়েছে তিস্তা সহ সব নদ নদীর পানি। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, নোয়াখালী ও যশোর থেকে জলাবদ্ধতার খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। গত মাসের তুলনায় এই চলতি মাসে নোয়াখালীতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমায়। নোয়াখালীর যে উঁচু এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু পানি কিছুটা নেমেছে, তবে যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতে এখনও পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। বিশেষ করে আমি যদি বলি, জেলার যে উপজেলাগুলো রয়েছে সেগুলোর যে গ্রামীণ সড়কগুলো রয়েছে বেশিরভাগ সড়ক কিন্তু এখনও পানির নিচে নিমজ্জিত এবং বিভিন্ন বাসা বাড়ির আঙ্গিনায় কিন্তু এখনও পানি রয়েছে। তো আমরা সকাল থেকে জেলার সদর উপজেলার নেয়াজপুর এবং কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে দেখেছি যে বেশিরভাগ বাড়ি এবং গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেগুলোতে এখনও পর্যন্ত হাঁটু পরিমাণ এবং কোথাও কোথাও তারও বেশি পানি রয়েছে। যশোর অঞ্চলে গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হলেও জলাবদ্ধ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড এবং ভুক্তভোগীরা বলছেন, যশোর সদর উপজেলার যে বাড়তি পানি, সেই পানি মুক্তেশ্বরী নদী হয়ে প্রবাহিত হয়ে মুক্তেশ্বরী নদী সহ টেকা, হরির আশপাশ এলাকায় প্লাবিত হচ্ছে, যার কারণে জলাবদ্ধ এলাকার দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে মাঠের পর মাঠ, ধান সহ অন্যান্য যে ফসল ছিল তা তলিয়ে রয়েছে। টানা বৃষ্টি, সরবরাহ সংকটের অজুহাতে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে সব ধরনের সবজির দাম। এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। গত এক সপ্তাহের বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এই পরিস্থিতি বলে দাবি ব্যবসায়ীদের। রাজবাড়ীর বেশিরভাগ খুচরা বাজারে বাড়তি দামে সবজি বিক্রি হতে দেখা গেছে। শুধু আলু ও পেঁপে 30 টাকার মধ্যে পাওয়া গেলেও পটল, ঝিঙা, বেগুন, কচুরমুখী সহ সব ধরনের সবজি 50 থেকে 60 টাকা দরে বিক্রি হয়েছে। নতুন আসা বাঁধাকপি 80 ও গাজর 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া 1 কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 180 টাকা। একই পরিস্থিতি গাইবান্ধাতেও। জেলাটিতে গত 2 দিনের ব্যবধানে 80 টাকা বেড়ে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আদা। এদিকে বেশি আমদানির কারণে দিনাজপুরের হিলিতে কেজিতে 50 টাকা কমে 530 টাকায় বিক্রি হচ্ছে জিরা। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 3 জন, আহত হয়েছে 1 জন।
স্থানীয় থানার পুলিশ পরিদর্শক আকরাম হোসেন জানান, সকাল 7টার দিকে জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকায় জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় পিকআপ ভ্যানের চালক ও মোটর সাইকেলের চালক এবং আরোহী। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবার শুরু হচ্ছে দেশের ফোক গানের সবচেয়ে বড় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। রাজধানীর একটি হোটেলে সকালে সংবাদ সম্মেলনে এই আয়োজনের নতুন লোগো উন্মোচন করা হয়। আয়োজকরা জানান, দেশের নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের এই গান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনতে বড় ভূমিকা পালন করছে ম্যাজিক বাউলিয়ানা। পঞ্চম এই আসরে নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে আজই, যা চলবে 22 আগস্ট পর্যন্ত। আসর শুরু হবে 24 অক্টোবর। বিচারক হিসেবে থাকবেন প্রখ্যাত বাউল শফি মন্ডল, সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। রিয়েলিটি শোর পৃষ্ঠপোষকতায় থাকছে স্কোয়াড্রোলেট্রিজ আর সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। তরুণ সমাজের এত আগ্রহ ম্যাজিক বাউলিয়ানার প্রতি, বাউল গানের প্রতি, সেটাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে ম্যাজিক বাউলিয়ানার আগ্রহকে নিয়মিত হতে হবে। তাই আজকে শুরু হচ্ছে ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসর। রেজিস্ট্রেশনও শুরু হবে আজকেই। রেজিস্ট্রেশন করা যাবে 22 আগস্ট পর্যন্ত। তারপর সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস জুড়ে আমরা 7টি ডিভিশনে 8টি জোনে অডিশন করব। তো এই যে আয়োজন, এই আয়োজনগুলোতে কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। এতে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে বাড়তি রোগীর চাপ। গত 24 ঘন্টায় কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু শনাক্ত হয়েছে 47 জনের। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে 21 জনের ডেঙ্গু ধরা পড়েছে। এর মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় পটুয়াখালীতে 19, মানিকগঞ্জ 17, গোপালগঞ্জে 6, রাজবাড়ী 5 ও নোয়াখালীতে 2 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। উপলক্ষে গতকাল জামালপুরে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে রাত দিন কাজ করে যাচ্ছেন। গতকাল কুমিল্লায় বিজয় র্যালি থেকে বিএনপি নেতারা গুম হওয়া বিএনপি নেতা হিরু ও হুমায়ুনকে ফেরতের দাবি জানান। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বিজয় মিছিলের আগে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান বলেন, গণ অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি। গতকাল যশোরেও বিজয় মিছিল সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। জুলাই গণ অভ্যুত্থান দিবস ও সাবেক স্বৈর সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে পাবনায় বিজয় মিছিল করেছে বিএনপি। গতকাল বিকেলে পাবনা 2 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিবের নেতৃত্বে সুজানগর পৌর এলাকার বালুর মাঠ থেকে মিছিলটি বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় পথসভা। এদিকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুদ্দিন মালিথার নেতৃত্বে ঈশ্বরদী পৌর বাস টার্মিনাল থেকে মিছিল বের হয়ে স্টেশন চত্বরে গিয়ে তা শেষ হয়। বিভিন্ন সময় শিক্ষার্থী নির্যাতন সহ নানা অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য 28 শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে। এদের মধ্যে 11 জনের সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে, 3 বছরের জন্য স্থগিত করা হয়েছে 7 জনের সনদ, আজীবন বহিষ্কার করা হয়েছে 6 জনকে এবং 3 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে 4 জনকে। সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত 26 জুলাই বিশ্ববিদ্যালয়ের 73তম রিজেন্ট বোর্ডের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ফুটপাতের দখল দায়িত্ব নিয়ে ঝগড়ায় এক হকারের মারধরে ইমান নামে আর এক হকারের মৃত্যু হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। নিহত ইমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী উকিলপাড়া ফুটপাতে মেহেদি পাতা ও ফুল বিক্রি করতেন। গত কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউস নামে এক হকারকে বসানোর পায়তারা চালায়। সকালে ইমানের দোকানে এসে গাউস মেহেদি পাতা ফেলে দেয়। এ নিয়ে তর্কের এক পর্যায়ে গাউস ইমানকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে শহরের 300 শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নানা অনিয়মের অভিযোগে গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, ওজনে কম দেওয়া, মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। আর কোনো অনিয়ম যাতে না হয় সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে ট্রলার সহ ইদ্রিস হাওলাদার নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে এই ট্রলারটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পুলিশে জানিয়েছে, পরিচয় শনাক্ত হওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। গত 25শে জুলাই বঙ্গোপসাগরে 15 জেলে সহ FB সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 3 জন। খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী দুর্গম এলাকার স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় জোন। সকালে অন্তপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে 68 জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। রামগড় বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ নেন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান সহ 7 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতারা। আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে দুপুরে ময়মনসিংহের মাসকান্দা অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় চেয়ারম্যান অরণ্য চিরান। এতে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন সহ সরকারকে আদিবাসীদের 7 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। বান্দরবানের থানচির রেমাকৃতে এক ব্যক্তির কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহে রাখা 2টি রাজ ধনেশ পাখি জব্দ করেছে বন বিভাগ। সকালে পাখি দুটি স্বাস্থ্য পরীক্ষা শেষে কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজারা সাফারি পার্কে পাঠানো হয়। বান্দরবান বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, গত শনিবার রাজ ধনেশ পাখি দুটি জব্দ করা হয়। পরে পাখিগুলো আকারে ছোট হওয়ায় স্বাস্থ্য পরীক্ষা ও লালন পালন শেষে ডুলা হাজারা সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা করে বন বিভাগ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলে অর্ধেক বগি নিয়ে। টিকিট সংকটে যাত্রীরা, প্রতি ট্রিপে রেলের লোকসান প্রায় 2 লাখ টাকা। নড়াইল সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে ডাক্তার সহ জনবল সংকট, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, প্রতিকার দাবি। সব নদীর পানি বিপদ সীমার নিচে থাকলেও কয়েকটি জেলায় জলাবদ্ধতায় ফসলের ক্ষতি। কাপ্তাই লেকের পানি ছাড়াই কর্ণফুলীতে ফেরি চলাচল বন্ধ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।